নমস্কার বন্ধুরা, আজকে আমি চলে এলাম দার্জিলিংয়ের মহাকাল মন্দির। আর এই মন্দির হলো প্রাকৃতিক সৌন্দর্য এবং আধ্যাত্মিকতার মিলনস্থল। আর মন্দিরের আসবেন কিভাবে? মহাকাল মন্দিরে পৌঁছানোর জন্য আপনাকে দার্জিলিংয়ের যে মেন শহর সেখান থেকে হাঁটার পথ ধরতে হবে। আর যে চৌরাস্তা থেকে সরু যে রাস্তাটা চলে যাচ্ছে 15 মিনিট হাঁটলেই এই মন্দিরে পৌঁছানো যায়। আর তার চারপাশে আছে সবুজ গাছপালা, দেখতে পাচ্ছেন খুব সুন্দর। তো এইভাবে আমরাও এগিয়ে চললাম মহাকাল মন্দিরের দিকে। আর এই মন্দির সম্বন্ধে একটু বলি, এই মন্দিরটি নির্মিত হয়েছিল 1782 সালে। মানে হিন্দুদের যে দেবতা শিব আর বহু দেবী উপাসনা স্থলে রয়েছে। মানে এটা হলো দুই ধর্মের এক মিলনস্থল। এখানে মন্দিরের যেটা বৈশিষ্ট্য, সেখানে হচ্ছে ত্রিদেবের মূর্তি, মানে হচ্ছে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের মূর্তি রয়েছে। এছাড়া রয়েছে ত্রিদেবীয় পতাকা আর ঘণ্টাধ্বনি। মন্দিরে ঢোকার যে মূর্তি সেখানেই দেখতে পাবেন ঘণ্টা ঝুলানো আছে। মন্দিরটি খুব সুন্দর আর নানান ধরনের, শুধু যে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের মূর্তি তা নয়, এখানে হনুমানজি, কালী মন্দির, নানান ধরনের মূর্তিগুলো সুন্দরভাবে ছোট ছোট মূর্তি আছে। আমরা সোজা হেঁটে চললাম মহাকাল মন্দিরের দিকে। আর এই মন্দিরে যাবার সব থেকে ভালো সময় হলো যদি আর্লি মর্নিং আপনারা যেতে পারেন, ভালো ভিড়টা একটু কম পাবেন। এইভাবে আমরা চারিদিকে সিঁড়ি দেখতে দেখতে আমরা মন্দিরের দিকে উঠে গেলাম। আর তার ঠিক সাইডে দেখতে পাবেন যে কিছু শিবের নাম লেখা, বা শুধু শিব না, নানান ধরনের মানে সংস্কৃতি এখানে আছে। তো এইভাবে এটা দেখতে দেখতে আমরাও চলে গেলাম মন্দিরের দিকে। তো এইভাবে আমরা নানান দেবদেবীর যে মূর্তি আছে সেখানে দেখতে শুরু করলাম। এটা ছিল মাতাজির মন্দির। তো এইভাবে আমরা নানান ধরনের দেবদেবীরও মন্দির আমরা ঘুরে দেখলাম। তো এটা ছিল কালীমার মন্দির। তো এটা মহাকালী লেখা আছে, দেখতে পাচ্ছেন উপরে। তো আমরা এই মন্দির থেকে ঢুকে নিলাম। প্রথমে দেখলাম মাতাজি, তারপর মহাকালীর মন্দির। তো এইভাবে একের পর এক আমরা মূর্তি দেখতে শুরু করলাম। তো বেশ ভালো, মানে অনেকটা ঘুরে দেখতে বেশ টাইম লাগবে। তো হাতে সময় নিয়ে এলে খুব সুন্দরভাবে ঘুরে ভালোভাবে দেখা যাবে। এছাড়াও এখানে যে উইপিং বেল আছে, তো ওটা আপনারা দেখতে পাবেন। এবার আমরা এসে পৌঁছালাম মহাকাল মন্দিরে। তো মহাকাল মন্দিরের ভিতরে বেশ ভিড় ছিল। আমি জানি না পুরোপুরি ভিডিওটা আমি ঠিকভাবে দেখাতে পেরেছি কিনা, যতটা পেরেছি আমি চেষ্টা করেছি দেখানোর, কারণ প্রচণ্ড ভিড় ছিল ভিতরে। তো আমরা এখানে দেখতেই পাচ্ছি, এখান থেকে বেরিয়ে আমরা চলে গেলাম তার চারপাশটা ঘুরে দেখার জন্য।
মন্দির চত্বর ঘুরে এবার আমি চলে এলাম গুফাতে। তো গুফায় যেতে গেলে ওখান থেকে কিছুটা সিঁড়ি বেয়ে আমাদের নিচের দিকে নেমে আসতে হবে, তারপর গুফায় প্রবেশ করতে হবে। আর গুফার প্রবেশ পথ যেটা, সেটা খুব সরু এবং অন্ধকার। যেহেতু ভিতরে আলো নেই, ভিতরে ঢুকলে একটু ঠান্ডা অনুভব করবেন আপনারা। আর চারিদিকে তো ধূপের গন্ধ, তো আপনার মনকে এক আধ্যাত্মিক পরিবেশের মধ্যে নিয়ে যাবে। খুবই সুন্দর এক পরিবেশ গুফার মধ্যে। আর এই গুফার যেতে গেলে খুবই কেয়ারফুলি যেতে হবে, কারণ খুবই অন্ধকার আর একটু পিচ্ছিল টাইপের আছে। এখানে কেয়ারফুলি আমিও ঢুকে গেলাম। আর এখানে বলি, গুফার ভিতরে আছে শিব পার্বতী। আর শিব পার্বতী ছাড়াও এখানে হচ্ছে অন্যান্য দেবদেবীর ছোট ছোট মূর্তি। তো এখানে যে শুধুমাত্র হিন্দুরাই আসে তা না, এখানে বৌদ্ধরা আসে। আর এখানে স্থানীয় মানুষেরা এসে থাকেন, প্লাস আমাদের টুরিস্টরা তো এসেই থাকে এই মন্দিরে। এর দৃশ্যটা আলাদা ধরনের। আর এই মন্দিরটি এই গুহাতে বহু শতাব্দী আগে আবিষ্কার হয়েছিল। এটি হিন্দু ইতিহাসের জন্য খুব গুরুত্বপূর্ণ স্থান। আর অনেকে তো অনেক কথা বলেই থাকেন। তো প্রাচীন বিশ্বাস অনুযায়ী এটা মনে করা হয় যে মহাকাল গুহাতে শিবের আশীর্বাদ, এখানে যা কিছু মনোবাঞ্ছা করে সেটা পূর্ণ হয়। এখানে এটা মানুষের বিশ্বাস। এইভাবে এই বিশ্বাস নিয়ে আমিও গেলাম। যাই হোক, এটা হচ্ছে গুহার ভিতরটি। এখানে খুব সুন্দরভাবে আছে। এইভাবে পুরো গুহাটি ঘুরে আমিও ফিরে এলাম। এবার এই গুহা থেকে বেরিয়ে আমি চলে গেলাম পাইন ভিউ দেখতে। সেখানে এক অপূর্ব সৌন্দর্যতার পাইন গাছের ভিউ, তার সঙ্গে দেখতে পাচ্ছেন ছোট বড় তো অসংখ্য বাঁদর। আর বাঁদরের থেকে কেয়ারফুল থাকবেন। পুরো ভিডিওটি দেখুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।